ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক। বৃহস্পতিবার সকালে এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী সহ স্কুল এবং কলেজগামী বহু শিক্ষার্থী। সমস্যায় পড়েন অন্যান্য শ্রেণী পেশার মানুষও। সিটি কর্পোরেশনে যে ড্রেন সেটি উপচে ময়লাযুক্ত পানি বাসা, বাড়ি, বাজার এবং দোকানপাটেও ঢুকে পড়ে। ফলে অস্বস্তিতে পড়েছেন নগরবাসী। তাদের অভিযোগ, সিটি কর্তৃপক্ষের গাফিলতির কারণে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে একটা প্রতিবেদন শুরুতে দেখে নেব দর্শক। বৃহস্পতিবার সকালের ভারী বৃষ্টি চলে টানা 2 ঘন্টা। ময়মনসিংহ খামারবাড়ি গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। এতে নগরীর ব্রাহ্মপল্লী, চরপাড়া, চামড়াগুদাম, ঘোষ রোড, পুরোহিতপাড়া, ডিবি রোড, বাগমারা, কাঁচিঝুলি, কলেজ রোড সহ প্রধান সড়ক ও অলিগলি হাঁটু পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে রিকশা ও ইজি বাইক সংকটে পড়ে পরীক্ষার্থী ছাড়াও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ভোগান্তি হয় কর্মজীবী, শ্রমজীবী, নানা শ্রেণী পেশার মানুষের। ড্রেনের যে লাইনগুলো সব বদ্ধ থাকে, এটা পরিষ্কার করে না। যে বৃষ্টি আবহমান পানি, এটা তো আমরা বলতে পারবো না যে একদিন আমরা না গেলে চলবে। ঘণ্টাখানিক বৃষ্টি হওয়ার পরেই দেখা যায় শুধু ব্রাহ্মপল্লী না, ময়মনসিংহ অনেক শহরে একদম অচল হয়ে পড়ে। নগরের বাসিন্দারা আরও জানান, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ময়লা জমে ভরাট হয়ে গেছে বেশিরভাগ ড্রেন, যে কারণে বৃষ্টি হলেই ড্রেন উপচে ময়লাযুক্ত নোংরা পানিতে ভেসে যায় সড়ক ও অলিগলি। একটু বৃষ্টি হইলে হাঁটু পানি জমে যাইতেছে, গাইজ আমরা দোকানো পাট পানি উঠতে পড়তেছে। যত ময়লা আছে সব ড্রেনে ফালাই দেয়। তো দেহার মতন কেউই নাই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জানান, বৃষ্টি থেমে যাওয়ার পরপরই পরিচ্ছন্ন কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে পানি নামানোর জন্য ড্রেন ও খালের বাধা অপসারণে মাঠে নেমেছে। জনগণ যে আবার নতুন করে প্লাস্টিকের বোতল, ককশিট, পলিথিন জাতীয় দ্রব্য এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় পানি প্রতিবন্ধকার সৃষ্টি হয়েছে যাওয়ার, এগুলো কাটা কোদাল দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো কাজ চলছে। ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এরই মধ্যে খরচ হয়েছে 200 কোটি টাকা। অথচ সেই উন্নয়নের কোনো ফল না পাওয়ায় ক্ষোভ ও হতাশা জানান নগরীর বেশিরভাগ রাজনীতিক। এই উন্নয়ন ময়মনসিংহবাসী বা পৌরবাসী বা নগরবাসীর জন্য কোনো ধরনের সুবিধা হয় নাই। বরং আপনি প্রকারান্তরে দেখবেন যেখানে ড্রেন করা হয়েছে সেখানে পুরোনো আমলের সকল বাড়িঘরগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে। এদিকে ময়মনসিংহের সিটি প্রশাসক ও বিভাগীয় কমিশনার জানান, আগামী বছর নগরবাসীকে আর ভোগান্তির মুখে পড়তে হবে না। অনেক সময় অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ এমন হয় যে হয়তো দেখা যাচ্ছে আগাম বর্ষা বা বর্ষা হয়, তখন সেক্ষেত্রে হয়তো টাইম লাইনটা একটু প্রবলেম হতে পারে। তবে আমরা আশা করি এই ওয়াটার লগিংটা অনেকটা কমে আসবে। তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পে 600 কোটি টাকার কাজ চলছে। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, বৃষ্টি, আবহাওয়ার জলাবদ্ধতা নিয়ে আমরা বহু আলাপ করেছি, কিন্তু যে সংকট আর ভোগান্তির গল্প আমরা দেখতে পাই সেগুলো আসলে একই রয়ে যায়। কাজে সমাধানের সেই পথ খোঁজার জন্য আমরা বারবার আলাপ করতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউল গনি। জনাব আতাউল গনি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। যেই বিষয়টা আজকে আমরা নির্বাচন করেছি, যে আবহাওয়াটা আমরা দেখেছি, তাতে অনেকেই বলছেন ধীরে ধীরে আবহাওয়াটা অস্বাভাবিক হয়ে উঠছে। আপনি অন্তত বিশেষজ্ঞ হিসেবে কতটা টের পাচ্ছেন, কারণটাই বা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যদি বাংলাদেশের আবহাওয়ার প্যাটার্ন লক্ষ্য করি বিগত 2 দশক ধরে, তাহলে দেখবো যে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সিজনাল প্যাটার্ন, হাইড্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। বর্ষার আগে, পরে এবং উইন্টার সিজন, অর্থাৎ ড্রাই সিজন, যেটা আমরা বলি শীতকাল। তো বাংলাদেশে আসলে রেনি সিজন হলো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু আমরা নর্মালি আমাদের দেশে মার্চের পর থেকে আমরা কিছু বৃষ্টিপাত দেখতে পাই, বিশেষ করে কালবৈশাখীর কারণে। কিন্তু বিগত 2 দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে মনসুন সিজনে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কিছু কমে যাচ্ছে এবং প্রি মনসুন এবং পোস্ট মনসুন সিজনে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং কিছু কিছু অঞ্চলে যেখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কথা সেখানে বৃষ্টিপাত কম হচ্ছে, বিশেষ করে সিলেটে এবং আমাদের সাউথ কোস্টাল বেল্ট যেখানে ফেনী অবস্থিত এবং অন্যান্য জেলা, নোয়াখালী, অন্যান্য জেলাগুলো অবস্থিত। এছাড়াও আছে আপনার পশ্চিমাঞ্চলে
ওয়েস্ট পশ্চিমাঞ্চলে যে পূর্ব পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো, রংপুর, ওখানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সাউথ বেল্টে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে মনসুন সিজনে। তো এর একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। এছাড়াও আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ এবং এর সাথে রিলেটেড এল নিনো, সি লেভেল রাইজ, সাইক্লোন, স্টর্ম সার্জ, এগুলা আসলে আমাদেরকে ফ্লাডিং ইভেন্টকে ত্বরান্বিত করে। রিসেন্টলি আমরা ফেনীতে দেখতে পাচ্ছি ওখানে বন্যা হচ্ছে, যেগুলো বিগত কয়েক বছর আমরা ওভাবে দেখি নাই, কিন্তু গত বছর থেকে অনেক ফ্রিকুয়েন্টলি বন্যা হচ্ছে। এর মেন কারণ হলো ওয়াটার ফ্লাশ, রিভার থেকে বা আপ স্ট্রিম থেকে ওই মুহুরী এবং অন্যান্য রিভার যে এখানে আছে, যেখানে রিভার এবং তার শাখা আছে, সেখানে প্রতিনিয়ত ওয়াটার ফ্লো হচ্ছে এবং রিভার থেকে আবার ওয়াটার ওভারফ্লো হচ্ছে। আমরা জানি বাংলাদেশ গাঙ্গেস, ব্রহ্মপুত্র এবং এই ডেল্টিক রিজনে অবস্থিত। এখান থেকে প্রচুর পরিমাণ সিলটেশন হচ্ছে। সিলটেশনের কারণে রিভারের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে এবং এই কারণেও ফ্লাডিং হচ্ছে। এখন এর জন্য ম্যানেজমেন্ট ব্যবস্থা মেনলি হলো ড্রেজিং একটা ইম্পর্টেন্ট। যদি আমরা ঠিক মতো সময় মতো ড্রেজিং না করি, তাহলে রিভার ফ্লাডের মতো ঘটনা ফ্রিকুয়েন্টলি আমাদের দেশে ঘটতে থাকবে। তো এগুলো হলো আমাদের। এছাড়াও আমাদের মানুষের কিছু ইম্প্যাক্ট আছে, যেমন একটু আগে আমরা দেখলাম যে এখান থেকে বলা হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ন, তারপরে আমরা টাইডাল রিভার সঠিকভাবে ম্যানেজ করতে পারছি না। এছাড়াও আছে ডিফরেস্ট্রেশন এবং ত্রিপুরা এবং ওই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে ডিফরেস্টেশনের কারণে ওয়াটার ফ্লো বেড়ে যাচ্ছে এবং রিভার বন্যা হচ্ছে এবং এগুলো আবার পরবর্তী সময় যখন ওয়াটার নেমে যাওয়া শুরু করে তখন আমাদের গোটা যে আবহাওয়ার পরিবর্তনটা আমরা যেটা আসলে আপনি বলছিলেন গেল 2 দশক ধরে আমরা আসলে দেখে আসছিলাম, সেটা আসলে চরিত্রটা বদলে যাচ্ছে। যেই গ্লোবাল ওয়ার্মিং এবং বৈশ্বিক উষ্ণতা সবকিছু মিলিয়ে মিশে। কিন্তু একটা বিষয় একটু বলবেন, মানে এই যে পরিবর্তনটা 2 দশক ধরে আমরা দেখতে পাচ্ছি, 2 দশকের মধ্যে আবহাওয়া বদলাচ্ছে, কিন্তু আবহাওয়ার এই চরিত্র অনুযায়ী আমাদের পরিকল্পনাগুলো কি বদলাচ্ছে? সেখানে গলত কতটা দেখেন? না, আমাদের পরিকল্পনা আসলে আমরা বদলাতে পারছি না, কারণ আমাদের মেন সমস্যা শহর, ইভেন রুরাল এরিয়াতে, বিশেষ করে আমরা লোল্যান্ড এরিয়াতে অবস্থিত, ফ্লাড প্লোন এরিয়াতে অবস্থিত। সেক্ষেত্রে আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নাই। আমাদের যথেষ্ট পরিমাণে পাম্পিং স্টেশন দরকার যেখানে যেখানে বন্যা হয়। এরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে পাম্পিং স্টেশনের মাধ্যমে তাৎক্ষণিক পানি নিষ্কাশন যে ব্যবস্থা করা দরকার, যেটা উন্নত বিশ্বে অনেক দেশেই আছে, আমাদের দেশে সেটা পরিলক্ষিত হয় না। তারপর স্ট্রম ওয়াটার ম্যানেজমেন্ট, আরবান এরিয়াতে যে ওয়াটার যে আছে ওগুলোকে আমরা স্ট্রম ওয়াটার বলি, স্ট্রম ওয়াটার ম্যানেজমেন্টের জন্য যথাযথ কোনো প্রকল্প নাই। বাট আমরা উল্টা কাজ করছি, যেমন ওয়েটল্যান্ড এরিয়াতে আমরা কনস্ট্রাকশন করছি, যেটা অবশ্যই আমরা ওয়েটল্যান্ডকে অবশ্যই বাদ দিতে হবে যদি আমরা ফ্লাড ম্যানেজমেন্ট করতে চাই। আমরা খাল, বিল এবং রিভার, অনেক ক্ষেত্রে রিভারও ভরাট করছি, যেগুলো আমাদের ফ্লাড ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করবে, তো ফ্লাডিংকে আরো। জি, আমি এটা নিয়ে আরো কথা হবে এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আসলে আমাদের বলতে ভালোই লাগছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। জনাব আইনুন নিশাত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বিষয় নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, যেটি নিয়ে আগেও অনেকবার আলাপ হয়েছে, যে জলবায়ু পরিবর্তন ঘটছে, আমাদের আবহাওয়া বদলাচ্ছে, সেই অনুপাতে আমাদের সেই আবহাওয়া ম্যানেজমেন্ট অনুসারে পরিকল্পনা বদলাচ্ছে। কতটুকু আধুনিক পরিকল্পনা হওয়া উচিত যেটা আসলে সময় উপযোগী হবে? কোথা থেকে শুরুটাই বা করতে হবে? আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমার প্রথম কথা হচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে মানেটা কি? কোন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে? যেমন কথাই বললেন যে বর্ষাটা এখন হয় আগে আসছে, না হলে পরে আসছে। জি, বর্ষার পিক পিরিয়ডে বর্ষা হচ্ছে না। এটা কি নিয়মিত হবে? তা না, এটা অনিশ্চিত হবে। কোনো বছর সময় মতো হবে, এবছর সময় মতো হচ্ছে, কিন্তু আপনারা হইচই করছেন, সাধারণ মানুষ এটা ঠিক মতো বুঝে উঠতে পারছে না যে এই বছর এখনো স্বাভাবিক চলছে। আর আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক। ফেনীতে যেটা হয়েছে গত বছর, যেটা ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নোয়াখালী জুড়ে হয়েছিল, তার তুলনায় আরো অনেক বেশি স্বাভাবিক। পরিমাণটা একটু বেশি, কিন্তু এর থেকে রেকর্ডের ফ্লো বেশি আছে। আর সমাধান হিসাবে যে সমস্ত কথাগুলো শুনলাম একটু আগে, সবই তাত্ত্বিক কথা। আমার মতো অধ্যাপকের মুখ থেকে এগুলো শুনতে পারলে খুব ভালো লাগে, যে পাম্প স্টেশন লাগবে,
রিজার্ভার লাগবে, বাঁধ লাগবে, আমরা নিচের দিকে অবস্থিত। মূল কথা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা অববাহিকার ভাটিতে অবস্থিত। জি অববাহিকার উজানে বৃষ্টি হলে সরসর করে নেমে আসবে। কাজে এর জন্য হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ বিষয়টাকে মাথায় রেখে আমাদের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা পসিবল, টেকনিক্যালি বাংলাদেশের জন্য পসিবল, সেটা করতে হবে। পৃথিবীর অনেক দেশে পাম্প স্টেশন আছে বলে তাদের পানির পরিমাণ কি জানেন? বাংলাদেশ হচ্ছে পৃথিবীর এই যে গঙ্গা দিয়ে যে পরিমাণ পানি আসে, ব্রহ্মপুত্রতে যে পানি আসে, যেটা পদ্মাতে পরিণত হয়, সেখান থেকে মেঘনা আসে, এটা পৃথিবীর প্রবাহর দিক থেকে আমাজন সবচেয়ে বেশি দ্বিতীয় বৃহত্তম নদী। কিন্তু সেডিমেন্ট ফ্লোর, বালুর পরিমাণ ইত্যাদি বিবেচনাতে এটা সবচেয়ে শক্তিশালী নদী। কাজেই তাত্ত্বিক কথা বলে তো লাভ নাই। আমার বক্তব্য হচ্ছে বন্যা থেকে প্রোটেকশনের জন্য এমব্যাঙ্কমেন্ট সিস্টেমের কোনো বিকল্প নেই। এমব্যাঙ্কমেন্টের বাংলা হচ্ছে বাঁধ। মানুষ এই বাঁধটাই তো বোঝে না। কদিন আগে ফরিদপুরের কাছে শরীয়তপুরে জাজিরাতে যে বন্যা হলো দেখতে গেলাম। মানুষের দাবি হচ্ছে আমাদের স্থায়ী বাঁধ তৈরি করতে হবে। স্থায়ী বাঁধ হচ্ছে নদীর পার উপচে যখন পানি আসে, মুহুরীতে যেটা হয়েছে, সেখানে স্থায়ী বাঁধ কথাটা যুক্তিযুক্ত। কিন্তু পদ্মা নদী তো সেটা মোটেই যুক্তিযুক্ত না। পদ্মাতে বাঁধ প্রয়োজন, কিন্তু এখনো তো নদী উপচে পানি আসেনি, তো স্থায়ী বাঁধ দিয়ে কি হবে? পরে স্যার নদী ভাঙন ঠেকাবো। তো নদী ভাঙন ঠেকানোর জন্য যে এখন যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন পানি উন্নয়ন বোর্ড সুযোগ পেলে কিছু বালির বস্তা ফেলে, সেই বস্তা কি উপযুক্ত ওজনের? সেটা কি সাফিসিয়েন্ট গভীরতা পর্যন্ত দেয়া হচ্ছে? তার স্কাওয়ার ডেপথ কি ঠিক আছে? তার যে বালুর বস্তার মধ্যে ফেলে, বলে স্যার এটার মধ্যে কংক্রিটের ব্লক চাই। আসলে কংক্রিটের ব্লক আর বালির বস্তা একই কাজ করে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের যে বাঙালিদের হাজার বছরের যে অভিজ্ঞতা আছে সেগুলো কাজে লাগাতে হবে। বাঁধগুলো রক্ষণাবেক্ষণ স্থানীয় সরকারের হাতে তুলে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে অর্থ যোগান দেওয়া ছাড়া তেমন কোনো প্রয়োজন নাই। কাকে কি করতে হবে তার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, সেটা মানতে হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে কাজ করতে হবে। তার আইন কানুন ইত্যাদি লেখা আছে, পানি পলিসিতেও লেখা আছে, দুর্যোগ পলিসিতেও লেখা আছে। এখানে মানে আপনি খুব চমৎকার করে ধারাবাহিকভাবে বলছেন যে এই কাজগুলো করতে হবে, কিন্তু এখানের জন্য এই কাজগুলো করার জন্য যে পরিমাণ গবেষণা দরকার, সেই গবেষণাগুলো কতটা মূল্যায়ন আসলে হচ্ছে, কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে আসলে? আমি তো আবারও বলছি, আমাদের যে ট্রেডিশনাল নলেজ আছে, গ্রামের লোকের যে অভিজ্ঞতা আছে, সেটাকে প্রফেশনালি নিয়ে আসলেই হয়ে যায়। আমরা 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে যতটা কাজ করা হয়েছে, যতগুলো গবেষণা হয়েছে, সেগুলো যথেষ্ট। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনটাকে ধরে নিয়ে পরিকল্পনাটাকে রিভাইজ করা দরকার। এই ব্যাপারে কোনো কাজ হয়নি। খুব চমৎকার। আমি এখানে ডক্টর মোহাম্মদ আতুল গনি আপনার কাছে একটু যুক্ত করি। মানে আমরা শুনছিলাম অধ্যাপক ডক্টর আইনুল ইশাতের কথা, আমাদের যে প্রচলিত প্রাগৈতিহাসিক যে জ্ঞানগুলো আছে, আমাদের এই বাংলাদেশের যে ইতিহাসগুলো আছে, সেখান থেকে যে আমরা যে জ্ঞানগুলো পেয়েছি আবহাওয়া কেন্দ্রিক, সেগুলোকে আমরা পেশাদারিত্বের সাথে ব্যবহার করার সাথে জলবায়ু পরিবর্তনটাকেও মাথায় রেখে পরিকল্পনাগুলো সাজানো। ডক্টর আতুল গনি, এই কাজগুলো শুরু করার ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলে কোথা থেকে কাজটা শুরু করা যেতে পারে, বা সেরকম বাস্তবতা কতটুকু আসলে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য একটা জাতীয় অভিযোজন পরিকল্পনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশে 14 ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। সিলেটের বন্যার সাথে খুলনার বন্যা মিলালে চলবে না, দিনাজপুরের বন্যার সাথে নোয়াখালীর বন্যা মিলালে চলবে না, চলনবিল রাজশাহী এলাকার বন্যা আরেক ধরনের। এই হিসাবে মোট 11টা ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা আছে, সরকার গ্রহণ করেছেন। কাজে প্রত্যেকটা এলাকাকে আলাদা আলাদা করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করা আছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে সুরমা নদীর অববাহিকাতে কি সমস্যা, গোমতীর অববাহিকায় কি সমস্যা, কিংবা মাথাভাঙ্গার অববাহিকায় কি সমস্যা, সব পরিষ্কার বলা আছে। কাজে আমরা মোটামুটি জানি। এখন এটা জন্য প্রয়োজন হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা, আর কার কাজ কে কোনটা করবে। যেমন কালকে কি পরশু খবরের কাগজে পড়লাম, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, ডিজাস্টার মন্ত্রী ডিক্লেয়ার করলেন মুহুরীতে তারা 7,000 না কত হাজার টাকার কাজ করবেন। এটা তো তার বিষয় না,
তিনি তো বোঝেন না এটা। জি। কাজ করতে পারলেই হলো, অর্থাৎ প্রজেক্ট করার জন্য সবাই লাফিয়ে পড়ে, কিন্তু প্রজেক্টটার ভিত্তিটা তৈরি করে না। আপনি সঠিক বলেছেন, কোত্থেকে কাজ শুরু করতে হবে। আমার উত্তর হচ্ছে কোত্থেকে কাজ কিভাবে করতে হবে সেটাও কিন্তু সরকারের অনুমোদন করা আছে। কাজে একটা টাস্ক ফোর্স করে কিংবা একটা হাই পাওয়ার কমিটি করে আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ করে, এবং এর জন্য অর্থায়ন তো প্রয়োজন আছে, কিন্তু ব্যবস্থাপনাটা, স্থানীয় লোকজনের অংশগ্রহণ এবং মনিটরিং, এই কাজগুলো প্রয়োজন। আপনারা কেউ কি দেখেছেন যে আমাদের 1 মিনিটে শেষ করছি, ফ্লাড ফোরকাস্টিং অত্যন্ত শক্তিশালী। আমেরিকাতে 150 লোক মারা গেল ফ্লাড ফোরকাস্টিং এ, তারা আস্থা রাখেনি। আমাদের ফ্লাড ফোরকাস্টিং এর উপরে কি আস্থা আছে? আমাদেরকে সাইক্লোন ফোরকাস্টিং এ আস্থা আছে? কেন নেই? এগুলোর কারণ দেখে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনাতে নামতে হবে। বন্যা আগামী কয়েক মাসে আরো কয়েকটা বন্যা হতে পারে, এই আশঙ্কা রয়ে গেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি আসলে খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন ডক্টর মোহাম্মদ আতাউল গনি। আপনি আসলে আর কি যুক্ত করবেন এই ক্ষেত্রে? না, আমি অ্যাকচুয়ালি স্যারের সাথে একমত যে আমাদের ইন্ডিজিনিয়াস বা এনশিয়েন্ট যে নলেজ আছে, বিশেষ করে আমি এখানে বলতে চাই যে রেইন ওয়াটার হারভেস্টিং, যে ওয়াটার লগিং থেকে রক্ষা পাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের যে প্রচলিত বা আগে যে ধারণাগুলো আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারি, বিশেষ করে ড্রাই এরিয়াতে। এবং যে ফ্লাড ফোরকাস্টিং মনিটরিং এর ব্যাপারে যে কথা উঠে আসছে, যে আমাদের যে ফ্লাড মনিটরিং এর জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ব্যবস্থাপনা নাই। ন্যাশনাল মেটেরোলজিক্যাল স্টেশনগুলো যেখানে আছে সেখানে যথেষ্ট পরিমাণ রেডার ব্যবস্থা নাই, যেখানে উন্নত বিশ্বে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা জেনে যাচ্ছি যে কি পরিমাণ, কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এরকম আমাদের সিস্টেম এখনো সব জায়গায় ডেভেলপ করে নাই। এবং এগুলোর সাথে অবশ্যই আপনার আরো অন্যান্য সাইক্লোন এবং টর্নেডো, অন্যান্য ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমও জড়িত। এছাড়া শেল্টার হাউস আরো আমাদের পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে বিভিন্ন জায়গায়, যে ফ্লাড হলে শেল্টার যাতে একটা নির্দিষ্ট পরিমাণে লোকজন ওখানে আশ্রয় নিতে পারে, এগুলো হয়তো ইনক্রিজ করা যেতে পারে। তারপর আর্লি মনিটরিং সিস্টেম আমরা আমাদের অলরেডি জিএস টেকনোলজির মাধ্যমে আমরা অলরেডি আমাদের কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এবং কিছু সংস্থা এগুলো ব্যবহার করা হচ্ছে জিএস টেকনোলজির মাধ্যমে। আমরা চাইলে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। এই জন্য আমি মনে করি আমাদের নলেজ আছে, শুধুমাত্র সরকারের সদিচ্ছার প্রয়োজন, এবং যারা এই ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান যারা কাজ করে তারা এগিয়ে আসতে পারে। উদ্যোগটা নেওয়াটা খুব জরুরি। আমাদের সব লজিস্টিক সাপোর্ট, জ্ঞান সবকিছু আছে। অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, আপনি যেই পরামর্শগুলো দিলেন সেগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে টেকসই একটা সমাধান সম্ভব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যে বাস্তবতা, তাৎক্ষণিকভাবে আসলে কি করা যেতে পারে, কোনো পরামর্শ কি দেবেন? মানে জলাবদ্ধতা তো শহর কেন্দ্রিক হচ্ছে, সেই জায়গা থেকে অন্তত কিছু করার সুযোগ আছে কিনা, অন্তত সিটি কর্পোরেশনের? জি, অপর আলোচক যে কথাগুলো বললেন, এগুলো বাস্তবায়ন করতে যদি 20 বছর, 30 বছর, 50 বছর লাগে তাহলে কি হবে? আমি তো বলছি এই বছরই আরো কয়েকটা বন্যা হতে পারে। গত বছর 5টা-6টা এলাকাতে আলাদা আলাদা ভাবে বন্যা হয়েছে। বর্ষার প্রথমে হয়েছে, শেষে হয়েছে বহু কিছু। এই মুহূর্তে যেটা প্রয়োজন, যে সমস্ত জায়গায় বন্যা নিয়ন্ত্রণকারী অবকাঠামো আছে, এনভায়রনমেন্টস আছে, সেগুলোর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, স্থানীয় জনসাধারণকে ইনভলভ করতে হবে। যেমন একটা ট্রেডিশনাল নলেজের কথা বলি, 1000 বছর আগে সুলতানি পিরিয়ডই হোক আর মোগল পিরিয়ডই হোক আর অন্য যে পিরিয়ডই হোক, ঘোষ শাওয়ারের ব্যবস্থা ছিল। এই বাঁধের উপর দিয়ে স্থানীয় লোকজনের নির্বাচিত দল পর্যবেক্ষণ করত বাঁধ কোথায় দুর্বল, যেখানে দুর্বল সেখানে তৎক্ষণাৎ মেরামত করত। এই কাজটা যদি ফেনীতে করা হতো তাহলে কিন্তু বন্যা হতো না। আমি কোথাও আজ পর্যন্ত বাঁধ উপচে পড়ে বন্যা হতে দেখিনি, বাঁধ ভেঙে বন্যা হয়েছে। তো বাঁধ ভাঙলে সেটা রক্ষা করতে হবে। বাঁধ ভাঙলে যারা ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় জনসাধারণ, তাদেরকে সক্ষমতা দিতে হবে, তাদেরকে অর্থায়ন করতে হবে, তাদেরকে দায়িত্বপ্রাপ্ত করতে হবে। একদম এই কার্যকরী পরামর্শগুলো যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, কিছুটা হলেও নিশ্চয়ই আমাদের স্বস্তিটা আসবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য।